পরদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। গত মাঝরাত থেকেই কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালের দিকেও খানিকটা বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি নেই ঠিকই, তাও আকাশ ঘন মেঘে ঢাকা। একটা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। মনে হয় ধারে কাছে কোথাও বৃষ্টি হচ্ছে। সূর্যদেবও মনে হয় এই সুযোগে মেঘের আড়ালে মুখ লুকিয়েছেন। আসলে তিনিও নিরপরাধ অর্চির উপর বিক্রম ও তার মায়ের অন্যায় আচরণ দেখবেন না, তাই মেঘের আড়ালে মুখ লুকিয়েছেন। যথাসময় আগের দিনের পরিকল্পনা মতো মান্দা ও বিক্রমের গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে অর্চি ও তার সদ্যজাত কন্যাকে বাড়িতে আনার জন্য রওনা হলো। বিক্রম ও সরোজা সুন্দরী মান্দা ও গাড়ির ড্রাইভারকে পাখি পড়ার মতো শিখিয়ে দিয়েছেন। কিছুতেই অর্চি যেন জানতে না পারে এই হীন চক্রান্ত এর কথা। আর সাথে অর্চির জামা কাপড় বোঝাই দুটো বড় সুটকেস গাড়িতে তুলে দিয়েছেন। বিক্রম ও সরোজা সুন্দরী ওদের গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতেই ওরা আবার ঘরে ঢুকে গেছেন। মান্দা ও গাড়ির ড্রাইভার হাসপাতালে অর্চির সামনে কেমন আচরণ করবে তাই বলে দেবার জন্য মা ও ছেলে নিচে নেমে এসেছিল। আগের দিনই ডাক্তার ও ওয়ার্ড মাস্টারের সাথে অর্চির ডিসচার্জ সার্টিফিকেট বিক্রম কথা বলে রেডি রাখতে বলেছিল, যাতে ওদের হাসপাতালে বেশিক্ষণ থাকতে না হয়। সেই মতো ওরা ওয়ার্ড মাস্টারের কাছ থেকে অর্চির ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে দুজনে এবার অর্চির কাছে এলো। মান্দা এবার অর্চির মেয়ের দিকে তাকিয়ে দেখলো, কি সুন্দর না হয়েছে মেয়েটি। ঘুমিয়ে থাকা মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে মান্দা ভাবছিল, এমন দেবতুল্য মেয়েকে পছন্দ হলো না ওদের। কেমন এক স্বর্গীয় আভা ঘুমন্ত মেয়ের চোখে মুখে, যা দেখে পাষাণ হৃদয়ও জল হয়ে যায়। এরা কোন ধাতুতে গড়া তাহলে? অর্চি মান্দা হাসপাতালে আসায় খুব খুশি হলো। বারবার প্রশ্ন করছিল বিক্রম এলো না কি জন্য, তার মেয়েকে দেখতে কেমন লাগছে। মান্দার এইসব প্রশ্ন করতে থাকলো। মান্দা যথেষ্ট সাবধানী হয়ে শেখানো উত্তর বলছিল, পাছে বেফাস কথা বলে ফেলে। তারপর অর্চি ও তার মেয়েকে নিয়ে গাড়িতে উঠল। গাড়ির ড্রাইভারও ওদের গাড়িতে ওঠা মাত্রই ওদের নিয়ে বাড়ির পথে রওনা হলো। গাড়িতে অর্চি বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞেস করছিল। মান্দা উত্তর দেবে কি? আসন্ন বিপদের কথা চিন্তা করে তার চোখ জলে ভরে আসছে। ঈশ্বর কি নিষ্ঠুর, এমন সরল মতি মেয়ের কপালে কি কষ্ট। সে অর্চিকে আড়াল করে পরনের শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছল। অর্চি কি হয়েছে বলাতে বলল, কিছু ধুলো এসে চোখে পড়েছে তাই তার চোখ মুছছে। ড্রাইভারেরও এক অবস্থা। অল্প দিনে অর্চি তার মিষ্টি ব্যবহারের জন্য তারও মন জয় করেছিল। ও দাদার মতোই ভালোবাসতো, ড্রাইভারও বোনের মতোই ভালোবাসতো। অর্চিদের গাড়ি আজ অন্য রাস্তায় যাচ্ছিল। অর্চি তা নিয়ে ভাবেনি, কিন্তু জলপাইগুড়ি বড় পোস্ট অফিসের মোড়ে এসে বাবুপাড়ার দিকে না গিয়ে রেসকোর্স পাড়ার দিকে যেতেই অর্চি প্রশ্ন করলো, এদিকে কেন যাচ্ছ মান্দা মাসি? মান্দা অনেক সময় ধরে নিজেকে সামলেছে, এবার আর পারলো না। এবার অর্চিকে সজোরে জড়িয়ে ধরে কেঁদে উঠল। অর্চি অবাক, কেন এমন করে মান্দা মাসি কাঁদছে। খানিকক্ষণ পর মান্দা ধরা গলায় বলে উঠল, বৌরানী, গিন্নিমার হুকুমে আজকের পর থেকে তোমার চৌধুরী বাড়িতে যাওয়া চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। অর্চি বোধহয় কিছুটা আঁচ করতে পেরেছিল, তাই জিজ্ঞেস করলো, কি জন্য রে? ধরা গলায় মান্দা উত্তর দিল, গিন্নিমার ইচ্ছে ছিল তুমি নাড়ুগোপাল কোলে করে চৌধুরী বাড়িতে যাবে, কিন্তু তা তো দিতে পারলে না। আর মেয়ে সন্তান ওরা পছন্দ করেন না, তাই তোমাকে নিজের বাড়িতে দিয়ে আসার আদেশ ছিল আমার উপরে। কিছুটা স্তম্ভিত হয়ে প্রশ্ন করলো, বিক্রমও কি? তার আগেই গাড়ির ড্রাইভার বলে উঠল, বিক্রম স্যারেরও এটাই ইচ্ছে। ততক্ষণে গাড়ি আশ্রম পাড়ায় ঢুকে অর্চিদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। মান্দা নেমে অর্চিদের বাড়ির বন্ধ দরজায় কড়া নাড়তেই অসময়কে এলো ভেবে হতচকিত হয়ে মালতী দেবী রাস্তায় মেয়েকে, তার সদ্যজাত মেয়ে, কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকই হলেন। তার চোখ জোড়া বিক্রমকে খুঁজছিল বোধহয়, না পেয়ে জিজ্ঞেস করলেন, তুই কোথা থেকে এলি? বিক্রম আসেনি? অর্চি মেয়েকে মার কোলে তুলে দিল, বলল, ঘরে চলো, সব বলছি। অর্চি মান্দাদেরও বলল ঘরে আসতে।
অর্চি ঘরে ঢোকার পর এক এক করে সব ঘটনা খুলে বলল। এতদিন ধরে যা বলেনি হয়তো লজ্জায় তাও বলল। তার পিরিয়ড চলাকালীন শরৎ সুন্দরীর অমানবিক আচরণের কথা। মান্দাও খুলে বলল সব ঘটনা। তারপরেই বলল, আমরা এবার চলি, না হলে দেরি হলে গিন্নিমা বকাবকি করবেন। অর্চি ও তার মা কিছুতেই ওদের মিষ্টি না খাইয়ে ছাড়বে না। জোর করে দুজনের জন্য মিষ্টি নিয়ে এলো। মালতী দেবী বললেন, বাড়িতে নতুন অতিথি এসেছে, তোমাদের মিষ্টি না খাইয়ে ছাড়ি কি করে? আর এত বেলা হলো, হাসপাতাল থেকে আসছো, কিছু না খেলে হয়? মান্দা অবাক হয়ে গেল, কি আন্তরিক আচরণ মা মেয়ের। এরকম আচরণ তাদের গিন্নিমা ও বিক্রম দাদা বাবুরও নেই। থাকলে তাদের মতো কাজের লোকদের সবসময় ভয়ে ভয়ে থাকতে হতো না। মিষ্টি ও জল খেয়ে মান্দা ও গাড়ির ড্রাইভার চলে গেল। বলে গেল, মাঝে মাঝে তোমাকেও ছোট রাজকন্যাকে দেখে যাব, অবশ্যই গোপনে। ওরা চলে যেতে এবার মালতী দেবী বলে উঠলেন, মন খারাপ করিস না, সবাই তো সমান হয় না। যাকগে, তোর বাবা অফিস থেকে ফিরে এলে তোর বাবাকে নিয়ে আমি তোর শ্বশুর বাড়িতে যাব। তোর শাশুড়িকে বোঝাবো আজকের দিনে ছেলে মেয়ে সবাই সমান। এভাবে মেয়েদের নিয়ে তাচ্ছিল্য কেউ করে? আর ছেলে হলেই শেষ জীবনে তারাই বাবা মাকে দেখবে, তা কি ঠিক? মেয়েরাও তো বিয়ের পর বাপের বাড়িতে বাবা মার দায়িত্ব নিয়েছে, অনেক প্রমাণ আছে। তাই এদের আপনি ফিরিয়ে নিন। আজকের দিনে শুধু কন্যা সন্তানের জন্ম দেবার অপরাধে বৌমাকে বাপের বাড়ি চলে আসতে হয়, এটাও ঠিক নয়। এতক্ষণ ধরে অর্চি মার কথা শুনছিল, কিন্তু অঝোর ধারায় দু চোখ দিয়ে জল পড়ছিল। সে অন্তত বিক্রমের দিকে থেকে এই কুটিল আচরণ মেনে নিতে পারছিল না। মালতী দেবীর কথা শেষ হতেই অর্চি এবার মার দিকে তাকিয়ে বলল দৃপ্ত স্বরে, বলল, না, তোমরা ও বাড়িতে কোনোভাবেই যাবে না। আর যাবে কি করতে? অপমান হতে? ওরা মেয়ে সন্তান চান না বলেই আমাকে বাড়ির বাইরে বের করে দিলেন। ছেলে হলে আমি ওই বাড়িতেই থাকতাম তো। তারপরে খানিকটা সময় চুপ করে থেকে বলল, আমি জানি ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলেই তোমারও সম্মানে লাগছে, আমারই দোষ বলে। কেন ছেলে আমার না হয়ে মেয়ে হলো? তুমিই বলো না, এতে আমার কি দোষ? বিয়ের পর শ্বশুর বাড়িই তো মেয়ের জায়গা। এখন আমি এসেছি, পাঁচজন অকথা কুকথা বলবে, এতে তোমাদের সম্মানে আঘাত করবে তো? আবার খানিকটা জল খেয়ে গলা ভিজিয়ে নেয় অর্চি। তারপর বলে, আমি বাড়িতে থাকলে যদি তোমাদের সম্মান নষ্ট হয় মনে করো, তবে আমি মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাব। পড়াশোনা যা জানি তাতে একটা কাজ খুঁজে পাবই। মেয়েকে ভালোভাবে উচ্চশিক্ষিত করে তাকে দিয়েই দেখিয়ে দেব মেয়েরা কোনো অংশে কম নয়। মালতী দেবী এবার অর্চির হাত দিয়ে মুখ চেপে বললেন, বুঝেছি, পাগলির অভিমান হয়েছে। বললেন, তুই যতদিন চাইবি এখানেই থাকবি, তোর বাবা মার কাছে লক্ষ্মী হয়ে। তারপর বললেন, জানিস তো মা, আমাদের সমাজ বড়ই নিষ্ঠুর রে। সবাই ছেলে ছেলে করে পাগল। মেয়েরা যেন কিছুই নয়। ছেলের জন্য ভালো ভালো খাবার ফল আসে, মেয়ের জন্য তেমন দায়সারা গোছের খাবার জোটে। তারপর মেয়েদের বড় হলেই পদে পদে বাধা দেওয়া, বয়ঃসন্ধিতে শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে বিভিন্ন মঙ্গল কাজে ও পুজোর কাজে বাধা দেওয়া, এসব তো আছেই। ছেলেরা সব জায়গায় যেতে পারে, কিন্তু মেয়ে? পাঁচজন কি বলবে, এই অছিলায় বাড়িতে আটকে রাখার চেষ্টা করা। এটা করো না, ওটা করো না, জোরে জোরে হেসো না, অলিখিত নিয়ম জারি করা, সব মেয়েদের জন্য রে। তারপর আরো বললেন, মেয়ের একটু বয়স হলেই কেন মেয়ের বিয়ে দিচ্ছে না? নিশ্চয়ই মেয়ের কোনো দোষ আছে। আমরাও ছোট থেকে এমনটা দেখে আসছি। তারপর অর্চির মেয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়ে সত্যি দেবকন্যা, এবার স্নান করে কিছু খেয়ে নে, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। অর্চিও বলল, তুমি মেয়েকে দেখো, আমি স্নান করে আসি, তারপর খেয়ে ঘুমাবো। বিকালে অর্চির বাবা অফিস থেকে ফিরে অর্চিও তার মেয়েকে দেখে প্রথমে খুব আনন্দ পেলেন। পরে অর্চিও তার মার কাছে পুরো ঘটনা শুনে বিমর্ষ হলেন। অর্চির সামনে এখন বড় দায়িত্ব, মেয়েকে বড় করতে হবে। নিজেরও একটি চাকরি চাই, অনাগত দিনগুলো আর কুসুমাস্তীর্ণ নয়, এই ভেবে নিজেকে তৈরি করতে হবে। অর্চির বাড়িতে দিনগুলো ঝড়ের গতিতে কাটতে থাকলো। অর্চির মেয়েই প্রধান আকর্ষণ, তার প্রতিটি কাজ তীক্ষ্ণ নজরে থাকে সবার। মালতী দেবী সারাদিন সকাল সকাল সব কাজ সেরে নাতনি নিয়ে পড়েন, তার সব কাজ নিজের হাতেই করেন। ফলে অর্চি হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েও দিদিমা ন্যাওটা হয়েছে খুব, দিদিমাকে তার চাই। কোলে নিতে দেরি হলে মেয়ের চিল চিৎকার করে কান্না। তারপর কান্না থামিয়ে মনে হয় বলতে চায়, আমাকে দেখা ছাড়া আর কি কাজ তোমাদের? অর্চির বাবাও এবার অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসেন। এসেই হাত মুখ ধুয়েই তিনিও নাতনি নানা বিধি ভঙ্গি দেখে মুগ্ধ হন। এই করে দিন কাটছে। দেখতে দেখতে মেয়ের মুখে ভাতও হয়ে গেল। অর্চির সাথে নাম মিলিয়ে নাম রাখা হলো অর্চিষা।
মাঝখানে এক দুবার মান্দা এসে ওদের দেখে গেছে। মান্দার মুখে অর্চি শুনল গিন্নিমা নাকি আবার বিক্রমের বিয়ে দেবার কথা ভাবছেন। উদ্দেশ্য একটাই, নতুন বউয়ের কল্যাণে বংশ রক্ষা করতে যদি ছেলে হয়। কিন্তু বিক্রম মার এই কথার বিশেষ উচ্চবাচ্য করেনি, ফলে শরৎ সুন্দরী কিছুটা দমে গেছেন। অর্চি কিন্তু ভাগ্যকে দোহাই দিয়ে চুপ করে বসে থাকার মেয়ে নয়। বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত পাঠাচ্ছে। এর মধ্যেই একদিন দুপুরে পোস্টম্যান এসে অর্চির নাম ধরে ডেকে উঠল। উৎসুক অর্চি বের হতেই একগাল হেসে অর্চির হাতে বাদামি খামে মোড়ানো একটা চিঠি ধরিয়ে দিল। খামের উপরে তার নাম লেখা জলজল করছে। অর্চি অবাক হয়ে খামটি ধরতেই দেখলো বিখ্যাত সেন্ট জোফেস কনভেন্ট স্কুল কালিম্পং থেকে চিঠি এসেছে তার চাকরির সুখবর নিয়ে। অর্চি কিছুটা দোনমনায় পড়ল। এখানে গেলে তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা নিশ্চিত। 2, সে চলে গেলে বাবা মার কি হবে, কে দেখবে তাদের, এই নিয়ে ভাবছিল। এমন সময় মালতী দেবী এসে মেয়ের হাতে খাম ও মেয়েকে চিন্তান্বিত দেখে জিজ্ঞেস করলেন। ও ভালো খবরটা শুনে খুব খুশি হলেন। একদিন অনিল বাবু অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলেন। অসময় বাবাকে বাড়ি আসতে দেখে অর্চি কিছুটা অবাকই হলো। বাবা তো সন্ধ্যা 7:30টায় বাড়িতে আসেন, তবে আজ কি হলো তাও জিজ্ঞেস করলো বাবাকে। অনিল বাবু বললেন শরীরটা ম্যাজম্যাজ করছে, বুকে একটা চিনচিনে ব্যথা হচ্ছে, হাত মুখ ধুয়ে একটু শোবো, একটু ঘুমিয়ে নিলেই শরীরটা আবার ঠিক হয়ে যাবে বলে মনে হয়, বলে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়লেন। অর্চি ও তার মেয়ের দিকে একবার তাকিয়ে চোখ বুঝলেন। হায় রে অর্চি, সে বুঝতেই পারলো না তার মাথার উপর ছায়া দিয়ে থাকা সেই বটগাছটি চিরকালের জন্য চলে গেল। সন্ধ্যা 7টার সময় বাবা বিছানায় শুয়ে আছে ও ঘুমিয়ে আছে দেখে অর্চি কয়েকটি ডাক দিল বাবা বলে। আর কত ঘুমাবে, এরপর রাত জেগে আমার মেয়েকে পাহারা দেবে। তাতেও বাবার সাড়া না পেয়ে কাছে গিয়ে হাত দিয়ে ধাক্কা দিতে চমকে উঠে বাবার পাথরের মতো শক্ত ও বরফ ঠান্ডা শরীর দেখে বাবা বলে চিৎকার করে উঠল। অর্চির চিৎকার শুনে পাড়ার অনেক ছেলেই ছুটে এলো। 3-4 জন ছেলে কাছেই এক ডাক্তার বাবুর চেম্বারে গিয়ে ওনাকে নিয়ে এলো। তিনি এসে অনিল বাবুর হাতের নাড়ি দেখে বললেন আমার কিছু করার নেই, উনি ফাঁকি দিয়ে চলে গেছেন অনন্ত লোকে। অর্চি ও মালতী দেবী কান্নায় ভেঙে পড়ে আছড়ে পড়লেন অনিল বাবুর বুকে। অর্চির বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেল। এমনিতেই অনিলবাবু সাদাসিধে নির্বিরোধী লোক ছিলেন। হাসি মুখে সবার সাথে কথা বলতেন, কোনো ঝামেলা বা কাউকে অযথা কটু কথা বলেননি। সেই মানুষটি অকালে এভাবে চলে যাওয়া কেউ মানতে পারছেন না। এমনিতেই দেখা যায় অনেকেই কেউ মারা গেলে সমবেদনা জানাতে গিয়ে মৃতের প্রশংসা করেন মৃতের পরিবারের কাছে, অথচ খোঁজ নিলে জানা যায় তিনি দু চোখে দেখতেই পারতেন না মৃত ব্যক্তিকে। এখানেও তাই হলো। তারপর পাড়ার ছেলেরা অনিলবাবুকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। অর্চি ও মালতী দেবীকে আটকে রাখতে পারা যাচ্ছে না তখন। শ্রাদ্ধ শান্তিও হয়ে গেল। এরপর একদিন কালিম্পং সেন্ট জোফেস কনভেন্ট স্কুল থেকে অর্চির কাছে চিঠিতে তা তাড়াতাড়ি যোগ দেবার নির্দেশ এলো। শোকাতুরা অর্চি এবার মানসিক প্রস্তুতি নিল, মাকে নিয়েই সে কালিম্পং যাবে। কালিম্পং তো যাবে, কিন্তু ওখানে গেলেই তো হয় না। দুজনের থাকা খাওয়ার সাথে একরত্তি শিশু আছে, তার খাবার কিনতেও তো খরচা আছে। আর হাত খালি করে তো এভাবে যাওয়াও ঠিক না। তাই মায়ের সাথে পরামর্শ করে একদিন অনিলবাবুর অফিসে গেল অনিলবাবুর প্রভিডেন্ট ফান্ডে থাকার টাকার জন্য। ওখানে গেল তো গিয়েই চরম হতাশায় পড়ল তারা। অফিসের অ্যাকাউন্টেন্ট অর্চিকে বললেন অনিলবাবু আগে প্রভিডেন্ট ফান্ড থেকে পুরো টাকাই তুলে নিয়েছেন মেয়ের বিয়ের জন্য। আশায় ছিল কিছু টাকা পাওয়া গেলে মাস 2 কি 3 চলে যেত তাদের। উপায় না দেখে অর্চি এক সাহসী সিদ্ধান্ত নিল, বাড়ি বিক্রি করবে। মা মালতী দেবী রাজি ছিলেন না, কারণ বাড়িটি ছিল অনিলবাবুর খুব সাধের। অর্চির তাই ছিল, কিন্তু তার করলে টাকা আসবে কি করে? এমনিতেই অর্চি খুব আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে, সে কারো কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার ঘোর বিরোধী। তাই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেয়। মা মালতী দেবীও পরিস্থিতি বুঝে মেয়ের ইচ্ছেতেই সম্মতি দেন। তারপর একদিন বাড়ি বিক্রি করে মা ও মেয়েকে নিয়ে অর্চি কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হলো। চোখে তার এবার জীবন যুদ্ধে জয়ী হবার বাসনা, জয়ী যে তাকে হতেই হবে। এরপর কালের নিয়মে কেটে গেল বেশ কিছুটা বছর, তাও বছর 25 তো হবেই। কালের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য। কালের নিয়মে অনেক কিছু ভাঙচুর হয়, নতুন করে কিছু তৈরিও হয়। সেই নিয়মে চৌধুরী বাড়িতেও অদল বদল হয়েছে। বিক্রমেরও মনে বিশাল পরিবর্তন হয়েছে। সে নিজেই অপরাধী মনে করছে নিজেকে। অর্চিকে এভাবে বাড়ি থেকে
বের করে দিতে তার মন সায় দেয়নি, কিন্তু মাকে চটাতেও চায়নি। মায়ের বুদ্ধি মতোই কাজ করে গেছে। শরৎ সুন্দরীও অনেক দমে গেছেন। আগের মতো কারো উপরে তেমন করে খবরদারি করেন না। আসলে ইচ্ছে থাকলেও পারেন না, শরীরে বার্ধক্য থাবা বসিয়েছে যে। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি জর্জরিত। ইদানিং ওনার নতুন উপসর্গ দেখা দিয়েছে। বুকের ব্যথা অল্পতেই হাঁপ ধরে যায়, তার সাথে দীর্ঘদিনের সঙ্গী মধুমেহ রোগ ও উচ্চ রক্তচাপ। বিক্রমও এই ব্যাপারে খুব চিন্তিত। সে অনেক ডাক্তার দেখিয়েছে, সেই মতো ওষুধপথ্য চলছে তার। অমন জাদ্রেল মহিলা আজ কেমন অন্যের উপর নির্ভরশীল, এটা ওর নিয়তির বিধান। একদিন রাতে শরৎ সুন্দরী মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। বিক্রম উপায়ন্তর না দেখে হাসপাতালে ভর্তি করলো। সেখানে চিকিৎসকরা সবাই বলেন ওনার হার্টের অবস্থা ভালো নয়, অবিলম্বে অপারেশন করার দরকার। বিক্রম কিছুটা ভেঙে পড়েছে, মার চিন্তায় অস্থির। ওদিকে শরৎ সুন্দরীর হার্টে 3খানা ব্লকেজ ধরা পড়েছে। অবিলম্বে অপারেশন করতেই হবে, নয়তো কখন কি হবে তার ভরসা ডক্টররা দিতে পারছে না খুব একটা। তার একটা প্রধান অসুবিধে হলো হাইপার টেনশন ও সুগার। এই জন্য একজন দক্ষ সার্জন দরকার। তিনি নিজের দক্ষতার জোরে রোগীর মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন। তখনই খবর পেল হাসপাতালে একজন দক্ষ সার্জন এসেছেন, আর তিনি হাসপাতাল সুপারের অনুরোধে শরৎ সুন্দরীর কেসটি নিয়েছেন। তিনি নিয়মিত হাসপাতালে আসেন না, বিশেষ বিশেষ কেস থাকলে ও তার গুরুত্ব বুঝে তিনি আসেন ও অপারেশন করেন। শরৎ সুন্দরীও কেসটি যিনি নিয়েছেন ও আজকে ওনার সাথে বিকেলে দেখা করতে বলেছেন। যথাসময় বিক্রম হাসপাতালে গেল ও মায়ের সাথে দেখা করে এলো। শরৎ সুন্দরী অবুঝ বাচ্চাদের মতো বলছেন, কবে বাড়ি নিয়ে যাবি, এখানে থাকতে আর পারছি না। খুব স্বাভাবিক কথা, এমনিতেই হাসপাতালের পরিবেশ, ওষুধের গন্ধ, বিভিন্ন রোগীর যন্ত্রণাক্লিষ্ট শরীর দেখে সবাই ভাবে কবে বাড়ি ফিরবো। আর শরৎ সুন্দরী তো নিজেই রোগের সাথে লড়াই করছেন, তার তো ভালো না লাগারই কথা। বিক্রম খানিকটা মার কাছে থেকে নানা কথা বলে এবার সেই সার্জনের কাছে এলো। ভারী সবুজ পর্দা দেওয়া ঘর, অনেকেই বসে আছে দেখা করে কথা বলবে বলে। বিক্রম নিজের টেনশন কমাতে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। তার চোখের সামনে পুরনো দিনের কথাগুলো চলমান ছবির মতো আসছে। চমক ভাঙলো যখন একজন সিস্টার তার নাম ধরে ডাকায় সচকিত হয়ে নিজেই লজ্জা পেয়ে ডক্টরের ঘরের সামনে আসলো। দেখে নিল দেওয়ালে ডক্টরের নাম সহ বোর্ড লাগানো, অর্চিষা চৌধুরী, সাথে তার ডিগ্রি শোভা বর্ধন করছে। এবার বিক্রম ভারী সবুজ পর্দা সরিয়ে আসবো ম্যাডাম বলতে যাবে, তখনই টেবিলের উল্টো দিকে চেয়ারে বসে থাকা অল্প বয়সী মেয়ে ডক্টরের দিকে তাকাতেই অস্ফুটে বলে উঠল, এ কি দেখছি আমি, অর্চি এখানে কি করে এলো? মেয়েটি বলে উঠল, কিছু বললেন আমাকে? বিক্রম উত্তর দেবে কি, সামনে বসে থাকা ডক্টরের দিকে তাকিয়ে আছে। সেই চোখ, সেই মুখ, সেই হাসি, এমনকি ঠোঁটের পাশে একই জরুল চিহ্ন যা তার অর্চির ছিল। তার জন্য অর্চিকে খুব সুন্দর লাগতো। এর সাথে কি অর্চির কোনো যোগসূত্র আছে? কিন্তু কোথায় অর্চিকে জানে? তখন ডক্টর অর্চিষা বলছে, মিস্টার চৌধুরী, আপনার মায়ের অপারেশন পরশু দুপুর 1:30 আমি করব। আর ওনার বাম করোনারি আর্টারি মানে ধমনীতে বড় ব্লকেজ আছে, বাকি দুটোর মধ্যে ছোট ছোট ব্লকেজ আছে। এই টেস্টগুলো আপনি করিয়ে নিয়ে আসুন। বিক্রম মন্ত্রমুগ্ধের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও ঘর ছেড়ে বেরিয়ে গেল। অর্চি তার বাড়িতে আজ মেয়ের বায়না মতো তার পছন্দের বাসমতি পোলাও করে সবে হান্ডি চিকেন করবে, তখনই দরজার বাইরে জোরে জোরে ধাক্কা। ও মা, তাড়াতাড়ি দরজা খোলো, শুনতে পেল। অর্চি বুঝলো তার লাডলি হাসপাতাল থেকে চলে এসেছে। এখনই হাসপাতালে আজ কি হলো সব মাকে বলা চাই মেয়ের। অর্চি যা ভেবেছে ঠিক তাই হলো। দরজা খুলতেই মা করে অর্চিষা অর্চিকে জড়িয়ে ধরলো। অর্চি কপট রাগ দেখিয়ে বলে উঠল, ওরে ছাড়, ঘেমে নিয়ে গেছিস, বাইরে জামা কাপড় না ছেড়েই আমাকে জড়িয়ে ধরলি? তুই না ডাক্তার? মেয়ে কি মাকে ছাড়ে? বলল, যাই বলো, আজ আমি এরকমই করব। তারপরে দুষ্টুমি ভরা চোখে বলল, এরপর যেটা বলবো তাতে তুমি আরো চমকে যাবে। অর্চি এবার রেগেই গেল মেয়ের উপরে। কিছুটা রাগত স্বরে মেয়েকে বলল, আগে ঘরে গিয়ে বাইরের জামা কাপড় ছেড়ে ভালো করে স্নান করে আয়, তারপর শুনবো। মেয়ে অর্চিকে ছেড়ে ঘরে ঢুকে গেল। তারপর নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। অর্চিও সদর দরজা বন্ধ করে রান্নাঘরে চলে গেল। মেয়ের জন্য মাংস করা বাকি আছে তখনও। অর্চি তখন রান্না করছে। তখনই অর্চিষা স্নান সেরে আবার মার কাছে গিয়ে একভাবে মামা বলে পেছন থেকে জড়িয়ে ধরলো। অর্চি বুঝলো মেয়ের কথা এখনই শুনতে হবে। ছোট থেকেই দেখছে
যখনই মাকে কিছু বলে এভাবে জড়িয়ে ধরে পেছন থেকে। এবার ঘুরে দাঁড়ালো মেয়ের দিকে, সোজা তাকালো তার আত্মজার দিকে। কি পবিত্র লাগছে মেয়েকে, সবে স্নান করে এসেছে মেয়ে। একটি মিষ্টি পারফিউমের গন্ধ ভেসে আসছে অর্চিষার শরীর থেকে। চুল ছাড়া আছে, অর্চির মতোই চুলের ধারা, মেয়ের কোকড়ানো চুল কোমর ছাপিয়ে নিচে নেমে এসেছে। অর্চিষা বলল, আজ আমার কাছে বিক্রম চৌধুরী এসেছিল। অর্চি বলল, তুই ডক্টর, তোর কাছে আসতেই পারে, আর আমি জেনে কি করব সেগুলো? অর্চিষা কিছুটা উত্তেজিত হয়ে বলল, তা পারে, তবে এ বাবুপাড়া চৌধুরী বাড়ির ছেলে বিক্রম চৌধুরী। তার মার হার্টের অবস্থা ভালো না, বুধবার আমি অপারেশন করব। তারপরে দুষ্টুমি করে বলল, তুমি কি চেনো? অর্চির তখন দিশেহারা অবস্থা, কি বলবে তার মেয়েকে। অর্চিষা তখন হাসতে হাসতে বলল, চেম্বারে উনি এমনভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতে মনে হলো উনি তোমাকে চেনেন। একবার তো অর্চি বলেও ডেকেছিলেন আমাকে। অর্চির চোখের সামনে তখন সব ছবির মতো ভেসে উঠছে সব ঘটনা। শরৎ সুন্দরীর অমানবিক আচরণ, বিক্রমের সাথে ছাড়াছাড়ি, মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে নিজের বাড়িতে চলে আসা স্রেফ মেয়ে হবার অজুহাতে, তারপর বাবার মৃত্যু ও নিজের বাড়ি বিক্রি করে মাকে নিয়ে কালিম্পংয়ে স্কুলে চাকরি করতে যাওয়া, সেখানেও নানা বিপদের মুখে পড়া, কিছু উঠতি মস্তানের নোংরা মন্তব্য, অশালীন ইঙ্গিত সব রয়েছে। সবচেয়ে বড় ঝামেলা হয়েছিল অর্চিষাকে স্কুলে ভর্তি করানোর সময়, কেননা পিতৃ পরিচয় লাগে তো। তখন তার স্কুলের মহানুভব ফাদার রিচার্ডসন ও সিস্টার মার্গারিটা পাশে এসে দাঁড়ান ও সিঙ্গেল মাদারের পরিচয়ে মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেন। এরা বলেছিলেন, তোমার মেয়ে তোমার পরিচয়ে স্কুলে ভর্তি হবে, তাই অর্চি এদের কোনোদিনই ভুলতে পারবে না। তারপর অর্চিষা তখন দেখতো সবার বাবা আসতো, তার বাবা একবারের জন্য আসে না মেয়েকে দেখতে। তার শিশু মনে বিশাল আঘাত করেছিল। তখন দেবতুল্য ফাদার পাশে ছিলেন মেয়ের। অর্চিষাও মার মতোই পড়াশোনায় ভালো ছিল। সে সাফল্যের সাথে সব পড়াশোনা শেষ করে চিকিৎসা শাস্ত্র বেছে নেয়। তারপর 3 বছর বিদেশে থেকেও শল্য চিকিৎসায় হাত পাকিয়ে দেশে ফিরে আসে। অর্চিষা দেশে ফেরার 1 বছর পরে অর্চির মা কালিম্পংয়ে মারা যান। তারপরে মা মেয়ের জলপাইগুড়ি আবার আগমন ও টেম্পল স্ট্রিটে ভাড়া বাড়িতে ওঠা। অর্চিষা কিছুতে বিয়ের জন্য রাজি নয়। হয়তো ছোটবেলায় মার উপরে এরকম অন্যায় অবিচারের জন্য কিছুটা তাকে বিয়ে বিমুখ করেছে। ওদিকে মেয়ের অধৈর্য হয়ে বলা, কি হলো তোমার মা, বললে না তো? তখন অর্চি ধীর স্বরে মেয়েকে সব খুলে বলল। শুনতে শুনতে অর্চিষার মুখ চোয়াল শক্ত হয়ে গেল। বলল, কি অমানবিক আচরণ করেছে তোমার উপরে, তা আমাকেও বলনি। তারপরে বলল, আমি তাহলে ওনার অপারেশন করব না। তখন অর্চি বলল, না, তুমি ডক্টর, মানব সেবাই তোমার ধর্ম, আর ওনারা ওদের কৃতকর্মের ফল পাচ্ছেন। তুমিও এমন কাজ করলে তোমার সাথে ওদের ফারাক কি? আমার ইচ্ছা তুমি এই অপারেশন করবে ও ওনাকে ভালো করে তুলবে। ওনাকেও দেখানোর দরকার মেয়েরাও ছেলেদের মতোই সব কাজ করতে পারে, সাফল্যের সাথে। এবার অর্চিষা বলল, তোমার কথাই ঠিক, আমি ওনার অপারেশন করব ও ওনার মেয়ে নিয়ে এই ভ্রান্ত ধারণা দূর করে দেব। আত্মজারে দৃপ্ত কথা শুনে অর্চি খুব খুশি হলো। বলল, তুমি পারবে। একদিন পরে সে প্রতীক্ষিত বুধবার চলে আসলো। বেশ রৌদ্র করজ্জ্বল ঝলমলে দিন। বিক্রমের কিন্তু সেরকম ঝলমলে দিন মনে হচ্ছে না। একটা আশঙ্কার কালো বাতাবরণ তৈরি হয়েছে মনে। মার অপারেশন যদি সফল না হয়। দ্বিতীয়ত মাকে বলেনি একজন মেয়ে তার অপারেশন করবে, কেননা সে জানে মা কিছুতেই মেয়ে ডক্টরকে নিজের অপারেশন করতে দেবেন না। কেমন একটি বিতৃষ্ণা আছে মেয়েদের প্রতি। তিনিও মহিলা, কিন্তু তাও এমন অশ্রদ্ধা মেয়েদের তার ভাবাই যায় না। বিক্রমও নিজেও বলেনি মাকে কোন ডক্টর অপারেশন করবে। বিক্রম আজ তাড়াতাড়ি সকালে উঠেই কড়া 1 কাপ ব্ল্যাক কফি, তার সাথে 2টো ক্রিম ক্র্যাকার বিস্কুট খেয়ে চলে এসেছে হাসপাতালে। তবে আজ বেশ সাবধানী হয়ে গেছে। আগের দিনের ভুল আর করতে চায়নি। ডক্টর অর্চিষা চেম্বারে ঢোকার আগে নিজের টেনশন লাঘব করতে নিজের অজান্তে একটি সিগারেট ধরিয়েছিল। সেখানে সিসি ক্যামেরা বসানো ছিল, সেটি তার জানা ছিল না। ফলে ধূমপানরত অবস্থায় তার ছবি উঠে যায়। ফলে রিসেপশনে গিয়ে তাকে মুচলেকা দিয়ে মুক্তি পেতে হয়। দ্বিতীয়বার এমন ভুল আর করবে না বলে হাসপাতালে গিয়ে নিয়ম মাফিক সব কাগজপত্রে স্বাক্ষর করে দিল। সিস্টারদের নির্দেশ মতো প্রয়োজনীয় ইঞ্জেকশন ও ওষুধ এনে দিয়ে ও সব কাজ মিটিয়ে আবার মার সাথে দেখা করতে গেল। ততক্ষণে মাকে অপারেশন রুমে নিয়ে যাবার জন্য ওরা রেডি করে ট্রলিতে শুইয়ে দিয়েছে। শরৎ সুন্দরী হয়তো বলেছেন ওনার ঠান্ডা লাগছে, তাই 2খানা কম্বল পায়ের কাছে রাখা। বিক্রম মার কাছে গিয়ে দাঁড়াতে শরৎ সুন্দরী কেমন অসহায়ের মতো বিক্রমের দিকে তাকালেন। বিক্রম বলল, তুমি ভেবো না, অপারেশন ভালোভাবেই হয়ে যাবে তোমার। গোপালের নাম করো। তারপর ওয়ার্ড বয়দের দিকে তাকিয়ে ইশারা করতেই ওয়ার্ড বয়রা ট্রলি ঠেলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে চলল। ট্রলি ঠেলার ক্যাচ ক্যাচ আওয়াজ হতে থাকলো। বিক্রমও পাশে পাশে চলল।
ওদিকে অর্চি তার বাড়িতে ঠাকুরের সামনে বসে সমানে প্রার্থনা করছে আজকের অপারেশন যাতে অর্চিষা ভালোভাবে সফল করে। আজকে অর্চিষার বড় পরীক্ষা, সাথে অর্চিরও হয়তো। অর্চিষা হাসপাতালে আসার আগে মাকে প্রণাম করেছিল। অর্চি মেয়েকে আশীর্বাদ করে কপালে চুমু খেয়ে বলেছিল, সফল হবি তোর আজকের এই জীবনের এই কঠিনতম পরীক্ষায়। অপারেশন থিয়েটারের সামনে বিক্রম অপেক্ষা করছে। ট্রলির পর সাইতা, তার মা, টুকটাক কথাও হচ্ছে। এর মধ্যে অর্চিষা এসে পৌঁছালো। একবার বিক্রম ও শরৎ সুন্দরীর দিকে তাকালো। বিক্রম হতচকিত, এ কে? অর্চি? কিন্তু না, তার তো কোনো খোঁজ সে রাখেনি, পরে আর চেষ্টাও করেনি। অর্চিষা অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে গেল। তার একটু পরে ওয়ার্ড বয়রা শরৎ সুন্দরীকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। কাচের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। দরজার উপরে থাকা অপারেশন থিয়েটার লেখা কাচের বক্সের উপর থাকা লাল আলো জ্বলে উঠল। এবার দীর্ঘক্ষণ ধরে অপারেশন চলল। বিক্রম মাঝে একবার হাসপাতালের বাইরে গিয়ে কিছু খেয়ে এসেছে। তারপর আবার অপারেশন থিয়েটারের সামনে রাখা রোগীর পরিজনদের বসার জন্য রাখা চেয়ারে বসে পড়ল। ওর মধ্যেই দেখতে পেল ওয়ার্ড বয় সিস্টারদের ছুটোছুটি। 2 বোতল রক্ত এনে দিতে বলল বিক্রমকে। বিক্রমের সময় কাটছে না আর, কু ডাকছে মনে মনে। বাইরে গিয়ে একটু চা খেয়ে আসবে, তার উপায় নেই। বাইরে গেলে তখন যদি সিস্টাররা কিছু চেয়ে পাঠায় এই ভেবে। ভাগ্যের সাথে জল ছিল তাই বাঁচোয়া। ওদিকে সন্ধ্যা হয়, ঘড়ির কাঁটা তখন রাত 8টা। বিক্রম দেখলো এতক্ষণ ধরে অপারেশন থিয়েটারে লেখা কাচের বাক্সের উপর জ্বলতে থাকা লাল আলোটা নিভে গেল। একটু পরে কাচের ভারী দরজাটা ঠেলে অর্চিষা বের হয়ে এলো। দীর্ঘক্ষণ অপারেশন করার ধকলে কিছুটা ক্লান্ত সে, মুখে কিন্তু বিজয়িনীর হাসি। অর্চিষা অপারেশন থিয়েটার থেকে বের হতেই বিক্রম অর্চিষার দিকে এগিয়ে এলো। হয়তো বলতো, অপারেশন কেমন হয়েছে আমার মা? তার আগে অর্চিষা হেসে বলল, চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল। বিক্রম বলল, আমি কি দেখা করতে পারি? অর্চিষা বলল, কেন নয়, তবে এখন আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি। জ্ঞান ফিরলে ওনাকে জেনারেল বেডে দেওয়া হবে, তখন গিয়ে দেখা করবেন, তবে বেশি কথা বলবেন না। বলে আবার হেসে বলল, আমি আজ চলি, পরে আবার দেখা হবে। অর্চিষা হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল। বিক্রম কিছুটা স্থানুর মতোই দাঁড়িয়েছিল। কতক্ষণ ঠিক নেই। হঠাৎ একজন সিস্টার এসে বলল, আপনার মায়ের জ্ঞান ফিরেছে, এবার যান, গিয়ে দেখা করে আসুন, তবে বেশি কথা বলবেন না। বিক্রমও বাধ্য ছাত্রের মতো ঘাড় নাড়ল। ও মাকে দেখতে সিস্টার নির্দেশিত পথে চলল। অর্চিও খুব চিন্তিত ছিল। মেয়ে না ফেরা পর্যন্ত একদণ্ড স্থির হয়ে বসতে পারেনি। অর্চিষা ফিরেই উত্তেজিত হয়ে বলল, আমার অপারেশন সাকসেসফুল, ওনার বিপদ আর নেই। অর্চি খুব খুশি হলো মেয়ের কথায়। অর্চিষার চোখে দুষ্টুমি, বলল, ও মা, যাবে নাকি দেখতে তোমার শাশুড়ি মাকে? গেলে কিন্তু বিক্রম চৌধুরীর সাথেও দেখা হবে। অর্চি কপট রাগে মেয়ের কান ধরে বলল, খুব দুষ্ট হয়েছিস যে, ওরা তোর বাবা ও ঠাম্মা, সেটা মনে আছে? অর্চি এবারে বলল, ও মা ছাড়ো, লাগছে তো। তারপরে নির্বিকার ভাবে বলল, শরৎ সুন্দরীর অহমিকা ভাঙতে আর দেরি নেই মা। আমি সেদিনটার জন্য তাকিয়ে আছি, যখন ওরা তোমার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবে ও তোমাকে সসম্মানে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে। ওদিকে বিক্রম মার সাথে দেখা করে সেদিন বাড়িতে চলে এলো। পরের 6 দিনগুলো একভাবে কেটে গেল। অর্চিষার সুচিকিৎসার ও ড্রেসিং গুণে শরৎ সুন্দরী দ্রুত সুস্থ হতে থাকলেন। শরৎ সুন্দরী কেমন একটা মায়াতে পড়ে গেলেন অর্চিষার জন্য। মেয়েটার হাতে সত্য জাদু আছে। কেমন ঠাম্মা ঠাম্মা করে ওষুধ নিজের হাতে খাইয়ে দেয়, আবার কপট রাগে বকুনিও দেয়। কেন জানি না, শরৎ সুন্দরীর ওকে নাতনির মতোই ভালোবেসে ফেলেছিল এই কদিনে। বিক্রমকেও সে কথা বলেছেন। তবে বিক্রম এলে অর্চিষা কাজের অজুহাত নয়তো রোগী দেখার বাহানায় বেরিয়ে যায়, কেন যেন এড়িয়ে যায়। এক মঙ্গলবার অর্চিষা রুটিন মাফিক রাউন্ড সেরে শরৎ সুন্দরীর কাছে এলো। শরৎ সুন্দরী তাকে দেখেই বালিকার মতো হয়ে গেলেন। এই কয়দিনে অর্চিষা যেমন ডক্টর থেকে নাতনির মতো হয়েছে, তেমনি সম্বোধনও আপনি থেকে তুইতে নেমে এসেছে। অর্চিষা এসেই বলল, সামনের বৃহস্পতিবার তোমার এখানে থেকে ছুটি দিয়ে দেব, তুমি তোমার নিজের বাড়িতে এবার যাবে। শরৎ সুন্দরী এবার বললেন, তুই তো বলেছিলি তোর মাকে নিয়ে আসবি, পরিচয় করিয়ে দিবি, তার কি হলো? অর্চিষা আগেই কথা ছলে শরৎ সুন্দরীকে মাকে নিয়ে এসে পরিচয় করিয়ে দেবে বলেছিল। অর্চিষা কাল নিয়ে আসবো বলে বলল, আজ চলি, বলে চলে গেল। পরদিন বিক্রম বিকালে বসে আছে মায়ের কাছে। তখনই অর্চিষা মাকে নিয়ে শরৎ সুন্দরীর কাছে গিয়ে বলল, দেখো তো আমার মা তোমার থেকে সুন্দরী কিনা। শরৎ সুন্দরী চমকে তাকিয়ে দেখলেন, এ কি দেখছে?
এ যে তার বৌমা মানে অর্চি, অর্চিষা তাহলে অর্চির মেয়ে, তাই কেমন একটা টান অনুভব করতেন। অর্চি গিয়ে শরৎ সুন্দরীকে প্রণাম করতে তিনি অর্চিকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে হু হু করে কেঁদে ফেললেন। বললেন, আমাকে ক্ষমা করে দাও, তুমি সত্যি চৌধুরী বাড়ির লক্ষ্মী। আমার অন্ধ মোহ আজ ভেঙে গেছে, তুমি প্রমাণ করেই দিলে মেয়েরাও ছেলেদের মতো সব কাজেই পারদর্শী। পাশে বসে থাকা বিক্রমের চোখেও তখন জল, তবে এ দুঃখের নয়, এ হলো আনন্দাশ্রু। দীর্ঘদিন পর স্ত্রী ও মেয়েকে কাছে পাওয়ার। অর্চিষাকে বিক্রমকে দেখিয়ে বলল, বাবাকে প্রণাম করলো। অর্চিষা প্রণাম করতে যেতে বিক্রম মেয়েকে জড়িয়ে ধরল। এ এক মিলন মেলায় পরিণত হলো। উপস্থিত সবার চোখেই তখন জল। তার মধ্যে শরৎ সুন্দরী বললেন, চৌধুরী বাড়ির লক্ষ্মীকে আমাদের সঙ্গে চৌধুরী বাড়িতে যাবে। বাড়ি নতুন করে সাজাতে বললেন। এবারে অর্চি তীব্র প্রতিবাদ করে উঠল। সে বলে উঠল, কোনোভাবেই ওই বাড়িতে ফিরে যাবে না, কারণ হিসেব বলল শুধুমাত্র মেয়ে হবার জন্য তাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই সত্য দুঃখজনক। অর্চিষাও মাকে স্মৃতি জানালো। বিক্রমের শত অনুরোধের পরও বরফ গলল না। অগত্যা মাকে নিয়ে একাই বাড়িতে চলে এলো। এরকম করে 4 বছর পার হয়ে গেল। প্রতিদিনই বিকেলে করে বিক্রম অর্চির কাছে এসে অনুনয় করে, অর্চি তাকে ফিরিয়ে দেয়। একদিন শরৎ সুন্দরী নিজে এলেন অর্চির কাছে, নিজে ক্ষমা চাইলেন ও বললেন, তোকে ছাড়া ও বাড়ি অন্ধকার, তুই ফিরে চল, নইলে আমি মরেও শান্তি পাবো না। এবার অর্চি রাজি হলো। স্মৃতি তো শরৎ সুন্দরী নিজের দোষেই কষ্ট পাচ্ছেন, তাকে আর কষ্ট দেওয়া ঠিক না, তাই সে বাড়ি ফিরে গেল। যে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাড়িতে। একটা বৃত্ত সমাপ্ত হলো অর্চির। এই হাসপাতাল থেকে মেয়ে কোলে করে স্বামী ছাড়া নিজের বাড়িতে গিয়ে উঠেছিল। এত বছর পর সেই মেয়ের সাথে শাশুড়ি ও স্বামীকে নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, তবে এবার চৌধুরী বাড়ির লক্ষ্মী হয়ে।